বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। এই নতুন বছরে আবারও শুভেচ্ছা জানালাম। আর নতুন বছরে আমি চিন্তা করছি আমি ডেট দিয়ে দিব, তখন আমার যে পাত্রপাত্রীরা আছে বলে দিবে যে আপা ওই 1 তারিখে আপনি ওই মেয়েটার কথা আমি বলছি। তো আজকে 1/1/2025 আমি আপনাদের মাঝে আসলাম। কিছু নতুন নতুন পাত্রীদের ডিসপ্লে করছি শর্ট ডিভোর্সের মধ্যে। তো আমার ভাইরা যারা আছে দেখবে ভিডিওটা, অবশ্যই কল করবে। দেশে এবং বিদেশে প্রবাসী যারা আছেন তারা হয়তো অনেকেই আছে ডিভোর্স মেয়ে চাচ্ছে, বিধবা মেয়ে চাচ্ছে, আপনারা একটু যোগাযোগ করবেন। বেশ কয়েকজন বোনই আমাদের সাথে যোগাযোগ করেছে আজকে, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261, এই নাম্বারে কল করবেন। একটা বোন, তার বয়সটা হয়েছে 98, ডেট অফ বার্থ, ভেরি ফেয়ার, হাইট 5'3", একদম সুন্দর। ও হচ্ছে ইংলিশে অনার্স কমপ্লিট করছে। ওর বাবা হচ্ছে একজন সরকারি অফিসার, ওদের প্রায় 10 তলার মতো বাড়ি আছে মোহাম্মদপুরে। ভাই একটা বিজনেসম্যান, খুব ভালো পজিশন। তো মেয়েটার জাস্ট আক্ত হয়ে ভেঙে গেছে বিয়েটা। তো ওরা চাচ্ছিল একটা ভালো ব্যবসায়ী হোক, চাকরি হোক, দেশে বিদেশে কোনো সমস্যা নাই, অল্প বয়স মেয়েটার। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর আরেক ভাই, উনি আজকেই আমাদের সাথে অ্যাড হলো, উনি ওনার মেয়ের জন্য। তো ওনার মেয়ে হচ্ছে আপনার ডাক্তার, কিন্তু বয়স হয়ে গেছে আপনার 43-এর মতো, ইউএস সিটিজেন, 80-তে ডেট অফ বার্থ, কত হয় দেখেন। ওনার মেয়ের ডাক্তার, অবিবাহিত, কিন্তু এখন তো এই বয়সে এসে আসলে অবিবাহিত ছেলে পাওয়াটাও মুশকিল হয়ে যায়। আর একটু আমার অনুরোধ রইল, আমার যে বোনরা আছে, ভাইরা আছে, তাদের মেয়েরা যখন অনার্স বিবিএ পড়ে, আমার মনে হয় ভালো বিয়ে আসলে আমার মনে হয় সংসার, লেখাপড়া পাশাপাশি এটা বলে নিতে হবে যে আমার মেয়ে এত ডিগ্রি নিয়ে বিয়ে করবে। তো আর আমার ভাইরাও যদি একটু মাইন্ডটা সেট আপ করে যে ঠিক আছে একটা মেধাবী মেয়েই তো দরকার, যে মেয়েটা বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলেই কি হচ্ছে, তারা তো আসলে সংসার, মেয়েরা কিন্তু ঘর সংসার সব সামলিয়ে চাকরি বাকরি সব সামাল দিতে পারে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। তো ঘরের কাজও করতেছে, বাইরের কাজও করতেছে। তো কিন্তু এখানে কিন্তু আবার ওই ছেলেদের ওই যে মাইন্ড, ওরা মাইন্ডের মধ্যে পড়ে যায় যে আরে আমার ওয়াইফ বাইরে কাজ করে কারোর সাথে, অথচ তারা কিন্তু সব কিছু করে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। তো এই সমস্যাগুলির জন্য অনেক মেয়েরা দেখা যায় যে না আমি নিজে প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে করব। কিন্তু ওই প্রতিষ্ঠিত হতে যে যে মেয়েদের 40, 42, 45 হয়ে যাচ্ছে, বয়সটা যে একটা ডিফল্টার, এইটা কিন্তু আমার বোনরা ভাইরা যাদের মেয়েদের গার্জিয়ানরা এটা বুঝে না, যে বলে আমার মেয়ে এত কোয়ালিফাইড, এত ডিগ্রিধারী, কিন্তু ওই ছেলেটা যে কোয়ালিফাইড সেই ছেলেটা তো আপনার ডিগ্রিধারী মেয়ে চায় না, এটাও একটা সমস্যা। তো সেজন্য আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে আমি মাস্টার্স করা 30 থেকে 40-এর মধ্যে অসংখ্য অবিবাহিত মেয়ে আছে। এত বেটার, আপনাদের এই ধারণাটা পাল্টান না যে বয়স হয়ে গেলে 30-এর পরে আর বাচ্চা হয় না, এটা কিন্তু একটা ভুল ধারণা। তো এটা যদি আপনারা একটু কম্প্রোমাইজ করেন, অনেক বেটার মেয়ে কিন্তু আপনারা পান। কিন্তু সেই সাথে আমি একটু সবাইকে একটু সতর্ক করব, কারণ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কয়েকদিন আগে এত ডিভোর্স মেয়ে আসতো ছোটোখাটো প্রবলেম নিয়েই, ওই ডিভোর্স দিয়ে যে কান্তাপার কাছে চলে যায়। যখনই আসতো আমি তাদেরকে বোঝাতাম যে দেখো বোন, ছোটোখাটো ব্যাপার নিয়ে তোমরা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে সন্তান যাদের আছে, অ্যাডিক্টেড, এটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য অন্য জিনিসগুলি কিন্তু তুমি একটু নিজে কম্প্রোমাইজ করে সংসারটা করো। যেই বোনদেরকে বুঝাই দিছি ওরা সুন্দর এখন ভালোই আছে তাদের সংসার নিয়ে। তো একটা ঘর ভাঙা কিন্তু আল্লাহ অনেক অখুশি হয়, আর একটা ঘর জুড়ি মিলিয়ে দিলে কিন্তু আল্লাহ সবচেয়ে খুশি হয়। সেজন্য এখন কিন্তু এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের সন্তান নিয়ে যেই মেয়েরা আসতো, এখন কিন্তু বাচ্চাওয়ালা মেয়েরা সহজে আসতেছে না। তো আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চা হয়ে গেলে তুমি তোমার সুখের কয়দিনই কাটাবা, কিন্তু ওই বাচ্চাটাতে কেন যে তোমাদের মাইন্ডে আসে যে যে বাবা তার বাচ্চাকে পালে না, সেই আরেকজন কিভাবে বাবা হবে, এটা মুখে মুখে হয়, বাস্তব অনেক অন্যরকম। আমরা ভার্চুয়ালি অনেক কিছু করতে পারি, ভার্চুয়ালি আমি সব দুনিয়া দিয়ে দিতে পারি, বাস্তবতার মাঝে আসতে হয়।
এই বাস্তবতার মাঝে থাকাটাই সবার দরকার। কল্পনার রাজ্যে বসবাস করে মানুষ অনেক কিছু করে ফেলতেছে। আমি চাই মানুষ মানবিক হোক, বাস্তবতার মাঝে আসুক। তো এটা জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আজকে বেশ কয়েকটা আমার বোন, এই যে আবারও আরেক বোন, ওনার বাসা শাহজাহানপুরে, ওনার মেয়ে স্কুল টিচার, ওনার মেয়েরও বয়স হয়েছে 37, 5 ফিট 5 লম্বা, দেখতে এত সুন্দর, এত সুন্দর। মেয়ের নামে ফ্ল্যাট সব কিছু আছে, মেয়ে ভালো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছে, এত বেটার, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো ওর জন্য উনি বলছে আমি ডিভোর্স দিব না, বয়স একটু ছেলে হোক সেরকম দিব। তো আর যদি আমার অনেক ভাইরা আছে এরকম মেয়ে চাচ্ছেন, আপনারা একটু যোগাযোগ করেন। অথচ এই মেয়েগুলিকে বিয়ে করলে কিন্তু আপনাদেরই হ্যাপি, আপনারা চিন্তাও করতে পারবেন না যে একটু ম্যাচুরেট মেয়ে বিয়ে করলে। এই যে এখন দেখেন যে বিদেশে দেখা যায় বিভিন্ন জায়গায় আমাদের দেখি যে অনেক ইয়াং মানে বয়সে বড় মেয়ে কিন্তু বিয়ে করতেছে, তারা কিন্তু অনেক হ্যাপি আছে। ওই যে একটু মাইন্ডটা সেট আপ থাকে, তারা অল্পতেই রাগে না। রাগ মানুষকে সব ধ্বংস করে দেয়। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার অনেক প্রবাসী ভাইরা বলে যে না বউ কথা শুনে না, বউরে টাকা পাঠায় আরেক জায়গায় খরচ করে। ভার্চুয়ালি আসলে একটা মানুষের সাথে আমি কখন কোন অবস্থায় থাকি আপনি তো দেখতেছেন না। মোবাইলটা ধরলাম না, কোথাও গেলাম, মোবাইলটা রেখে গেলাম, ওয়াশরুমে গেলাম, নামাজে গেলাম, তো ওই টাইমটা কিন্তু আপনারা দেখতেছেন না যে আমি কি করছি। হঠাৎ করে কেটে দিলাম, হঠাৎ করে রেখে দিলাম, অথচ আমার ওয়াশরুম লাগছে। আমি জাস্ট এমনি বলতেছি, এইটা কিন্তু আর আপনাকে মুখে বলা যাচ্ছে না। তো এই ছোটখাটো ব্যাপারে আপনারা কখনো কোনো মানুষকে সন্দেহ করবেন না। মানুষকে সামনে না দেখে মানুষকে কখনো বাজে মন্তব্য করাও ঠিক না। আপনি জানেন না, না জেনে আপনি তাকে একটা স্ক্যান্ডাল বলে দিলেন, আপনি দূরে থাকেন, আপনার মাইন্ডে চলে আসলো, আপনি হঠাৎ করে একটা ভিডিও কল দিলেন, সে আসলো না। অনেক সময় মেয়েরা রেডি থাকে না, তো সেটা নিয়েও কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এগুলি ব্যাপারগুলি একটু মাইন্ড করবেন, কারণ এখন কিন্তু একটা সামাজিক মাধ্যম চলে আসছে, এখন কিন্তু আগের যুগ নাই। মানুষ একটু কথা বলতে, মানুষ একটু মানে ফ্রেন্ড, মানুষ একটু আনন্দ, এই যে ফেসবুকে দিব ছবিটা, এটা সবাই দেখবে আর নাইস বলবে, এটা একটা সৌন্দর্য। মেয়েদের কিন্তু অন্য কোনো মাইন্ডের কারণে আমরা এই বয়সে 60-এর কোটায়, এখন আমিও তো ছবি না দিলে, একটু ছবি দিলে আমার ভালো লাগে, একটু সাজগোজ করলে একটু ভালো লাগে। এখন তো অন্য কারোকে দেখানোর জন্য না, নিজেরটাই নিজের ভালো লাগার জন্য। ঠিক তদ্রুপ প্রত্যেকটা মেয়ে কিন্তু মানে তার পরিবার ভালো রেখে কিন্তু সব কিছু করতে চায়। এটা ছেলেরা বুঝে না, বুঝতে হবে। আমি জাস্ট বললাম। আর একটু আগে আমার এক খালাম্মা আসলো, অনেক 1 তারিখে আমার খালাম্মা প্রথম ইন হলো ওনার ছেলেকে নিয়ে, ওনার মেয়ের জন্য। মেয়ে দেখেন ওরও বয়স হয়ে গেছে প্রায় 36-এর মতো, ও বিসিএস অনেক বড় অফিসার, হ্যাঁ, ক্যাডার সার্ভিসে। ও কোনোভাবেই আপনার নর্মাল কোনো ছেলে মানে বিদেশে বা দেশে হবে, কিন্তু কোনো ডিভোর্স কোনো ছেলে করবে না। এখন আমি ওর জন্য অবিবাহিত কোথায় পাই, আমার সেজন্য আমি ডিসপ্লে করলাম। খালামাকে বললাম যে খালামা 2025 সালে আল্লাহ যদি দেয় আপনার মেয়ের যাতে বিয়ে হয়ে যায়, আমি এখনই ডিসপ্লে করব। তো মেয়েটাও কিন্তু সুন্দর এবং এত কোয়ালিফাইড। তো কই কোয়ালিফাইড ছেলেরা তো আবার এরকম মেয়ে চায় না, এটাও একটা সমস্যা। তবে যারা বুঝে তারা ঠিকই মেধাবী মেয়ে নেয়, অ্যাক্টিভ মেয়ে নেয়, কারণ মানুষের মেধার কিন্তু অনেক মূল্য, এটাও বুঝতে হবে। তারপর আরেকটা বোন, ও হচ্ছে ব্যাংকে আছে, ওর বয়স হচ্ছে কত লেগছে 88-তে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 2, ও লেভেল এ লেভেল করা, একটা অনেক বড় ব্র্যাক ইউনিভার্সিটি লেকচারার হিসেবে আছে, অনেক নাইস একটা মেয়ে। ওর একটা শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। কি ব্যাপার, এত মশা আসতো কোত্থেকে অফিসে। তো বেশ কিছুই এখন ডিভোর্স, শর্ট ডিভোর্স, অবিবাহিত, মাস্টার্স করা বেশ কিছু মেয়ে আসছে। আরেক বোন আজকে ওর মেয়ের ফুপুকে বিয়ে দিছি, মনে হয় এটা কত 98 সালে। এখন ওনার মেয়ে মাস্টার্স করে বসে আছে, ভালো ছেলে চাচ্ছে। এখন ঠিকই মেয়েরও বয়স হয়ে গেছে 36। এখন বলতেছে যে আপা আপনাকে আজকেই স্মরণ করলাম, আজকে আবার আমার প্রথম আলোতে বিজ্ঞাপন ছিল, উনি ফোন করে বলল যে মেয়ের জন্য। তো বললাম যে আপা এত বয়স হয়ে গেছে, একটু শর্ট ডিভোর্স দিবেন কিনা? না না না, খবরদার ডিভোর্স দিব না। তো ওই আছে না, অনেকে আছে এরকম। তো দেখি বারবার পড়ে যাচ্ছে আমার, আবার কিছু মনে করো না, আমার তো এগুলি সব আপনজন, আমার এত ইগো প্রবলেম, এত কিছু চিন্তা করলে তো আর কাজ করতে পারবো না। যাক, আবারও ফোন আসছে। আমি আছি অফিসে রাত্র 9টা-10টা পর্যন্ত, আল্লাহ নামে কাজ করতেছি যাতে সকলের আশা পূর্ণ হয়। প্রতিদিনই ভাবি মাসের প্রথম দিয়ে নিঃস্ব হাতে সবার মাঝে আসি। আমি বলি যে আল্লাহ, এখন কি অফিসটা ছাইরা দিতে হবে?
কত কিছু চিন্তা আসে। মানে আজকে সকাল সেই ভোর 4:30 5টার সময় উঠছে, ওইটা তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে সব কিছু করে সকালবেলা একটু হাঁটতে দেখি বাইরে অনেক ঠান্ডা, পরে জিমে আসি দেখি যে 7টা থেকে ওদের জিম খোলা, পরে আধা ঘন্টা করে আবার বাসায় গেছি, কোরআন তালাওয়াত করলাম। পরে যে নতুন বছর, আল্লাহ আমি তো একদম নিঃস্ব, এখন আমার কি করব, আমি খুব টেনশনে পড়ে গেছি। আল্লাহ আমি অফিসে যাব, সবাই তো আসবে বেতনের জন্য, কোথায় কি করব আল্লাহ, আমি মানে এত টেনশন নিয়ে আমি কাউকে বসতে দিই না আমার অফিস, ওদেরকে সবাইকে বলছি যে শুধু আল্লাহকে ডাকতে থাকো, ইনশাআল্লাহ কোনো সমস্যা। আসলে কিছু ফান্ড যদি না জমা থাকে, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সামাজিক কর্মকাণ্ড যারাই করে, একটু ফান্ড জমা থাকলে মানুষের শক্তি থাকে। আমার সমস্যাটা কি, আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। যেমন আপনারা যখন আমাদেরকে মেম্বার ফিটা দেন, এটা কিন্তু আপনাদের মানে 10 জনে মিলে দেন দেখি কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা চালাতে পারছি অল্প অল্প করে, কিন্তু মানে এক একটা মানুষের জন্য আমাদের কিন্তু পুরা যে মেম্বার ফিটা সেটা পুরাটাই চলে যায়। তো ওই যে মানে সবাই মিলে দিলে হয়তো আমি তো কখনো আমি চিন্তা করি না যে আমি আপনাদের কষ্টের পয়সা, আপনার 1000 কোটি টাকার মালিক থাকেন, আমি কখনো এটা চিন্তা করি না যে আরে বাবা সে তো অনেক বিত্তশালী, তো আমি কেন তার থেকে আর বেশি, আমি সবাইকে এক মাপি যে না আমার অর্থনৈতিক আপনার এই খরচটা ভিআইপিদের জন্য এটা, নর্মালদের জন্য এটা, আমি সেভাবেই করি। এবং ব্যবসা মুনাফাকারী আমি পছন্দ করি না। তো সবসময় আমি একদম নিঃস্ব, আমি আল্লাহ কীভাবে ওদেরকে বসতে দিই না। আস্তে আস্তে কাজ শুরু করছি, আল্লাহ ডাকতেছি যে আল্লাহ তুমি সম্মান রক্ষা করার মালিক, তুমি রহমান রাহিম, তুমি সাইদে মুরসালিন, তুমি পিয়ার হাত, আল্লাহ সম্মান রক্ষা করে। আমি তো সবসময় আমি কম সীমিত যে আল্লাহ সারাদিনের যে খরচটা মানুষের জন্য, আর বিশেষ করে আমার মাদ্রাসাটা চালাইতে একটু কষ্ট হচ্ছে। ওদের আসলে প্রতিদিন 200 বাচ্চা, তো গ্রামে গঞ্জে বাজার সদাই সব কিছু 5000 টাকার মতো লাগে। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার মামারা আমরা সবাই মিলেই আমার যে আপনারা যে, আমি তো বলি যে আপনাদের অর্থেই আমার মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে। এই যে মেম্বারশিপের যেই হচ্ছেন 1 টাকা দেন, 10 টাকা দেন, 20,000 টাকা দেন, 10,000, এখান থেকে একটা অর্থ আমি মাদ্রাসায় কিন্তু আমি দিয়ে দিই এবং আপনাদের জন্য দোয়া করতে বলি। তো এটাই আর কি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ এই ভালো কাজগুলি, ভালো কাজ যেখান থেকে হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, সেখানে আপনারা যারা বিত্তশালী সবাই আছেন তারা আপনারা অবশ্যই সংযুক্ত থাকবেন। আমার এক ভাই ফ্রান্স থেকে ফোন করছে, ওহো রে খুব ভালো ছেলেটা ও। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নতুন বছরে তোমাকে শুভেচ্ছা। ঠান্ডা, ওহরে তাও তো বিদেশে থাকো। আরে আচ্ছা শোনো, তোমার জন্য আজকে নতুন বছর একটা খুব ভালো মেয়ে পাইছি, ও অবিবাহিত, হ্যাঁ মাস্টার্স করা, ওদের এখানে বাড়ি টাড়ি আছে। মেয়েটার বয়সটা একটু ধরো তোমার 35 হয়ে গেছে, হবে? ওদের দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের দেশের। তোমার কোথায়? সিলেট? হ্যাঁ, সিলেটের মানুষ সত্যি খুব ভালো, আমার সিলেটের মানুষ খুব ভালো লাগে। ওরা অলির দেশে থাকে। আমি সবসময় সিলেটের মানুষের কাছে যত মানুষ আছে সবাইকে বলি আমার শাহজালাল শাহপরান মাজারে আমার সালাম দোয়া পৌঁছাই দিতে। তো যাক, আমি একটু ভিডিওতে আছি, ওদের দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি তোমাকে বায়োডাটা ছবি সহকারে পাঠাচ্ছি, ফোন নাম্বার সহকারে, একটু কথা বলি। আমি একটু ভিডিওতে আছি তো, পরে কথা বলি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। ছেলেটা অনেক অত্যন্ত ভালো, সিলেটের মানুষ আসলে খুব ভালো, তারা ভালোবাসলে ভালোবাসেই, মানে মানুষের প্রতি খুব তাদের মায়া। আসলে শাহজালাল শাহপরানের মাজারে ওখানে আমাদের অলি আল্লাহরা আছে। আমি এত কিছু আবার কোনটাতে কোনটা হয় আল্লাহ গোনা দিবে, কোনো কথাতে যাতে আল্লাহ কেউ কষ্ট না পায় সেভাবে আমাদের চলতে হবে। নতুন বছর সবার জন্য বয়ে আনুক শুভ কিছু, এবং সবারই যাতে সঙ্গী সঙ্গিনী মিলে যায় এই দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।